ক্ষমতার দ্বিতীয় মেয়াদের মাত্র ১৪ মাস পার হয়েছে, আর এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্সি এমন এক সংকটের মুখোমুখি যা আগে কখনো দেখা যায়নি। চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যায়। ভাবুন তো একবার, মেয়াদের মাত্র ১৪ মাসের মাথায় আমেরিকার অর্ধেকেরও বেশি ভোটার চাইছেন যে প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেয়া হোক। এটা কিন্তু ইতিহাসে আগে কখনো হয়নি, এত তাড়াতাড়ি তো নয়। তো এটা হলো ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সেই সময়ের গল্প, যখন তার প্রশাসন একটা চরম সংকটের মুখে পড়ে আর সবকিছু যেন ভেঙে পড়ার উপক্রম হয়। এই সংকটের পেছনে প্রথম আর সবচেয়ে বড় কারণটা কিন্তু আসছে দেশের বাইরে থেকে। ইরানের সাথে এক ভীষণ অজনপ্রিয় আর ব্যয়বহুল যুদ্ধ। আচ্ছা, এই সংঘাতটা শুরু হলো কিভাবে? ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েল একসাথে ইরানে হামলা করে। এর জবাবে ইরান যা করল তা ছিল বিশ্ব অর্থনীতির জন্য একটা বিরাট ধাক্কা। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। মার্চের শেষে প্রেসিডেন্টের একের পর এক হুমকিতে পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে, আর এপ্রিলের শুরুতেই এই যুদ্ধের আঁচ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে প্রেসিডেন্টের নিজের ভাষা। তার সোশ্যাল মিডিয়া পোস্টে এই ধরনের আক্রমণাত্মক কথা, এটা যে শুধু আন্তর্জাতিক মহলে সমালোচনা তৈরি করেছে তাই না, দেশের ভেতরেও কিন্তু গভীর উদ্বেগ তৈরি করেছে। দেখুন, যুদ্ধের প্রভাব কিন্তু শুধু বড় বড় আন্তর্জাতিক সম্পর্কেই আটকে থাকেনি, এটা সরাসরি সাধারণ মানুষের পকেটে এসে লেগেছে। গ্যাসের দাম লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে $4.02, যা গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। ভাবুন, এই দাম বাড়াটা প্রত্যেকটা আমেরিকান পরিবারের বাজেটে কেমন চাপ তৈরি করেছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই যুদ্ধের বিরুদ্ধে জনমত কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলের মধ্যে আটকে নেই। এই যে ডোনাল্ড চার্টটা দেখছেন, এখানে পরিষ্কার যে ডেমোক্র্যাটস আর ইন্ডিপেন্ডেন্সদের সাথে সাথে একটা বড় অংশের রিপাবলিকান ভোটারও মনে করছেন যে এই সামরিক পদক্ষেপটা বাড়াবাড়ি হয়ে গেছে। তো একদিকে যখন বিদেশের মাটিতে এই সংকট চলছে, দেশের ভেতরেও কিন্তু একটা অন্যরকম ঝড় উঠেছে। প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে বিশাল আকারের এক গণবিক্ষোভ। ৯০ লক্ষ নো কিংস 3.0 নামে এই আন্দোলন আমেরিকার ইতিহাসে একদিনের সবচেয়ে বড় প্রতিবাদে পরিণত হয়েছে। প্রায় ৯০ লক্ষ মানুষ রাস্তায়, এটা এক কথায় ঐতিহাসিক। এখন প্রশ্ন হলো, কেন এত মানুষ রাস্তায়? এর পেছনে বেশ কিছু কারণ আছে। ইরান যুদ্ধের বিরোধিতা, অর্থনৈতিক দুশ্চিন্তা, এগুলো তো আছেই, কিন্তু বিক্ষোভকারীদের সবচেয়ে বড়, সবচেয়ে জোরালো দাবিটা হলো ইমপিচমেন্ট, মানে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে প্রেসিডেন্টকে পদ থেকে সরানো। চলুন এবার একটু সংখ্যা দিয়ে ব্যাপারটা বুঝি। এই যুদ্ধ আর বিক্ষোভের ফলে জনসমর্থনের পারদ ঠিক কোথায় গিয়ে ঠেকেছে? সংখ্যাগুলো কিন্তু অনেক কিছুই বলে দেয়। ইউম্যাস বলে তথ্য অনুযায়ী মাত্র ১ বছরে প্রেসিডেন্টের জনসমর্থন একদম নাটকীয়ভাবে কমে গেছে। এপ্রিল ২০২৫-এও যেখানে ৪৪% মানুষ তাকে সমর্থন দিচ্ছিল, ঠিক ১ বছর পর মার্চ ২০২৬-এ সেই সংখ্যাটা নেমে এসেছে মাত্র ৩৩%। এই স্লাইডটা আরও ভালোভাবে দেখাচ্ছে যে জনসমর্থন কেন কমছে। দেখুন, মুদ্রাস্ফীতির মতো একটা জরুরি বিষয়ে ৭১% মানুষই অসন্তুষ্ট। শুধু তাই না, চাকরি, শুল্ক, অভিবাসন, প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের অসন্তোষ একদম চরমে। আর এটা প্রশাসনের জন্য একটা বিরাট মাথাব্যথার কারণ। আমরা একদম শুরুতে যে ৫২% কথা বলেছিলাম, এখানে তার আরও বিস্তারিত ছবিটা দেখা যাচ্ছে। ৮৪% ডেমোক্র্যাট আর ৫৫% ইন্ডিপেন্ডেন্ট ভোটার। এই সংখ্যাগুলোই বলে দেয় যে ইমপিচমেন্টের দাবিটা কতটা ছড়িয়ে পড়েছে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গেছে। আর এখানেই কিন্তু বিষয়টা একটা ঐতিহাসিক মাত্রা পায়। লেক রিসার্চ পার্টনার্সের ডেভিড মার্মিনের কথায়, কোনো প্রেসিডেন্টের মেয়াদের এত কম সময়ের মধ্যে দেশের বেশিরভাগ মানুষ তার ইমপিচমেন্ট চাইছে। এরকম ঘটনা মার্কিন ইতিহাসে এর আগে দেখা যায়নি। তাহলে এখন প্রশ্ন হলো, এই সংকট থেকে বের হওয়ার সাংবিধানিক রাস্তাটা কি? চলুন এই ইমপিচমেন্ট প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে সেটা একবার ঝালিয়ে নেওয়া যাক। একটা বিষয় আমাদের পরিষ্কার বুঝতে হবে, ইমপিচমেন্ট মানেই কিন্তু এই না যে প্রেসিডেন্টকে কোনো ক্রিমিনাল আইন ভাঙতে হবে। আসলে ক্ষমতার অপব্যবহার, সংবিধান না মানা বা জনগণের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা, এইগুলোকেই হাই ক্রাইমস অ্যান্ড মিসডিমার্স হিসাবে ধরা হয়। আর প্রেসিডেন্টের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ এরই মধ্যে উঠেছে। যেমন ইরান যুদ্ধে কমান্ডার ইন চিফ হিসেবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, আবার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে সরকারি সংস্থাকে ব্যবহার করার মতো গুরুতর সব অভিযোগ। এই পুরো প্রক্রিয়াটার আসলে দুটো ধাপ। প্রথম ধাপে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রেসিডেন্টকে অভিযুক্ত করে। এটাকে বলা হয় ইমপিচমেন্ট। কিন্তু এখানেই শেষ না। এরপর সিনেটে একটা বিচার বসে এবং সেখানে ২/৩ ভোটে যদি তিনি দোষী সাব্যস্ত হন, কেবল তখনই তাকে পদ থেকে সরানো হয়।
তার মানে ইমপিচমেন্ট হওয়া মানেই কিন্তু পথ চলে যাওয়া নয়। সব মিলিয়ে আমেরিকা এমন এক রাজনৈতিক মোড়ে এসে দাঁড়িয়েছে যা আগে কখনো দেখা যায়নি। একদম সংক্ষেপে বললে 3টা বড় শক্তি, একটা ভীষণ অজনপ্রিয় যুদ্ধ, দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ আর একদম তলানিতে থাকা জনসমর্থন। এই সবকিছু একসাথে এসে প্রেসিডেন্টের প্রশাসনকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। এখন সবার নজর কিন্তু 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের দিকে। এই নির্বাচনটাই আসলে ঠিক করে দেবে যে ইমপিচমেন্ট প্রক্রিয়া বাস্তবে শুরু হবে কি না। আর পূর্বাভাস যা বলছে তাতে ডেমোক্র্যাটদের হাউস ফিরে পাওয়ার সম্ভাবনা বেশ জোরালো। এই চরম পরিস্থিতিতে একটা মৌলিক প্রশ্ন উঠে আসছে, যখন রাজনৈতিক চাপ, সাধারণ মানুষের ক্ষোভ আর সাংবিধানিক সংকট সবকিছু একসাথে চরমে পৌঁছায়, তখন আমেরিকার সাংবিধানিক ব্যবস্থা কি নিজেকে রক্ষা করতে পারবে নাকি ভেঙে পড়বে?